বাসায় আমরা দুজনেই যাব। কিন্তু তোমার কি হয়েছে বলো তো? এভাবে রেগে আছো কেন? হাত ছাড়তে বলছি, প্রশ্ন করতে বলিনি। অবস্থা বেগতিক দেখে হাত ছাড়তে গিয়েও হাত ছাড়েনি সে, উল্টো হাতের বাঁধন আরো শক্ত করলো। তারপর দুজনেই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। কৌশিকে বলল, চলো বিজয় সিং দিঘি যাই, সেখানে তোমার প্রিয় ফুচকা খেতে পারবে। উত্তরে পৌশি জবাব দিল না কিছুই, অথচ মনে তার অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাকে বিয়ে করেছে কেন? কানাডা তো ভালোই যাচ্ছিল দিন তার, কয়েক ডজন বউ নিয়ে। আরাব পৌশির ভাবাবেগ বোঝার চেষ্টা করছে, সেও নিশ্চুপ। কিছু সময় ঘটল পিনপতন নীরবতা দুজনের মাঝে। আরাব নীরবতা ভাঙল শেষে, বলল, পৌষি। পৌশি পিট পিট করে তাকালো, আবার মাথা নিচু করে ফেলল সে। আরাব দীর্ঘশ্বাস টেনে বলল, আমাকে বলো কি হয়েছে। তোমার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। এসব রাগ অভিমান আর ভালো লাগছে না। নিজেকে বড্ড ক্লান্ত লাগছে, আর নিতে পারছি না। বিশ্বাস কর আমি পাগল হয়ে যাচ্ছি এসব ভাবতে ভাবতে। প্লিজ এবার তো অন্তত বলো কি হয়েছে তোমার। মস্তিষ্ক যেন রাগে কুণ্ডলে পাকিয়ে বসে আছে পৌশির। গলার কাছে প্রশ্নগুলো জড়ো হয়ে আছে, অথচ মুখ থেকে বেরি হচ্ছে না। সে পড়েছে মহাবিপাকে। শুকনো ঠোঁট ভেজালো জিহ্বা দিয়ে বলল, একটা মেয়ে কল দিয়েছিল, বলেছে সে নাকি আপনার ওয়াইফ। উল্টো আমাকে বিচ বলে গালিও দিয়েছে সে। আচমকায় আরাব পৌশির ওষ্ঠধয় চেপে ধরল নিচের দু আঙুল দিয়ে। চোখে চোখ রেখে বলল, শুধুমাত্র কেউ একজন ওয়াইফ বলাতে তোমার এত রাগ হচ্ছে? তাহলে ভাবো আমার কেমন লেগেছে যখন তুমি অন্য পুরুষের জন্য বউ সেজেছিলে। পারবে উত্তর দিতে পৌষি? আপনিও তো অন্য নারী নিয়ে এসেছেন হবু বউ হিসেবে, তখন? আরাব মৃদু হাসল, বলল, তার জবাব তোমার শ্বশুর আব্বাজান থেকে নিবে, এর উত্তর আমি জানি না। সাততলার ভবন জুড়ে কৃত্রিম আলোর প্রজ্বলন, মাত্র 3 ঘন্টার অনুপস্থিতিতে এত কিছু। কিন্তু অতিথির আগমন দেখেও আরো কিছু বেশ চমকালো পৌশি। বাসায় পা রাখতেই হঠাৎই সেই চেনা সুর, আর আরে আমার আম্মাজান, আমার বৌমা এসেছে। চোখে মুখে উচ্ছ্বাস উপছে পড়ছে যেন, ঠোঁটের কোণেও প্রশান্তির হাসি গৌরবের। পৌশি কিঞ্চিত লজ্জা পেল তাকে দেখে, সালাম দিয়ে বলল, ভালো আছো বড় পাপা? গৌরবের মুখে চওড়া হাসি বিদ্যমান, বলল, আম্মাজান মন খারাপ কেন? পৌশি লাজুকতায় নুয়ে গেল, বলল, না তো। পেছনে থাকা আরাবকে দেখলো এক পলক, জবাব দিল, আপনার শ্বশুর থাকতে আপনার ভয় পাওয়ার কাউকে দরকার নেই। আরাব নিজের বাবাকে দেখেও না দেখার ভান করল, কিন্তু গৌরবের নিজের ছেলেকে দেখে তার মুখাবয়ব বদল হলো হুট করেই। ছেলের উপর তার চাপা ক্ষোভ আছে, তারই প্রতিফলন ঘটল মুহূর্তেই। পৌশি গৌরবের চোখ মুখের আকস্মিক পরিবর্তনে চমকালো ভীষণ, বলল, কি হয়েছে বড় পাপা? গৌরব চোখ মুখ কুঁচকে বলল, একটা কঠিন পদার্থ জন্ম দিয়েছি আমি, তাই তো আমার আম্মাকে এত কষ্ট দেয়। আরাব বাপের এমন উপহাস হজম করে নিল চুপচাপ। জবাব না দিয়ে ছেলের নিচের রুমে হনহনিয়ে প্রবেশ করলো। আরাব বাপের এমন উপহাস হজম করে নিল চুপচাপ। জবাব না দিয়ে নিচের রুমে হনহনিয়ে প্রবেশ করলো। পৌশি উত্তরের আশায় গৌরবকে আরো কিছু বলতে গিয়েই থামলো, আচমকা কারো মুখে ভাবি ডাক শুনে। হম্বিতম্বি করে ছুটে এসে আরিবা তাকে জড়িয়ে ধরেছে। মুখে তার বারবার উচ্চারিত হচ্ছে, ভাবি সেই 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি, কখন আসবে তুমি? এত সময় লাগলো কেন তোমার? পৌশি থমকে আছে যেন, কি এক অদ্ভুত অনুভূতিতে সিক্ত হচ্ছে সে। মৃদু হেসে জবাব দিল, কখন এলে তোমরা? বাকি কথা বলার সুযোগ হয়নি আর। আরিবার সাথে কিয়াসা মিলে তাকে নিয়ে রুমে প্রবেশ করলো। তাকে নিয়ে হুলস্থুল কাণ্ড। আলিশবাও তাকে দেখে গেল, মুখের সামনে বলল, মাশাল্লাহ, আমার বৌমাকে তো অনেক সুন্দর লাগছে। পৌশি লাছুর লতার ন্যায় নেতিয়ে গেল যেন, বড্ড হাঁসফাঁস লাগছে তার কাছে। দুপুরের মধ্যে দেখতে দেখতে অতিথিতে গমগম করছে তাদের পুরো ঘর। ছাদের কোণে বরকনের জন্য স্টেজ বানানো হয়েছে। রাতে হলুদের আয়োজন, পরের দিন রিসেপশন অনুষ্ঠান। এত কিছু শুনে পৌশি থ হয়ে আছে, সে কিছুই জানে না এসবের, মাত্রই দেখছে। রাতে সাজানো স্টেজে প্রথমে নিয়ে আসা হলো আরবকে, তাকে সবাই হলুদ ছোঁয়ালো। পূর্ণি এসে বলল,
দুলাভাই। আরাব চমকে উঠল বোধহয়। সে এটা আশা করেনি পূর্ণি তাকে দুলাভাই ডাকবে। তার সাথে কিয়াম কিয়াসাও দুলাভাই ডাকলো। আরিবাও এসে বলল, দুলাভাই। বোনের মুখে দুলাভাই শুনে স্তব্ধ পুরো। শেষে কিনা নিজের বোনও দুলাভাই ডাকছে। কি কপাল তার। কিন্তু আরিবা মুখ টিপে হাসছে। এর কিছু সময় বাদে আগমন ঘটল পৌশির। আরাব অবাক হয়ে দেখছে সেদিকেই। গায়ের জামা হালকা সবুজ রঙা, আর তার নিচে লেহেঙ্গা ও ওড়না দিয়ে হলুদ রাঙা। হাতে কানে গলা মাথায় বেলে ফুলের গহনা পরিহিত। মনে হচ্ছে কোনো এক হলুদ পরি আকাশ থেকে টুপ করে নেমে এসেছে ধরণী মাঝে। তার গায়ে সবুজ রঙা পাঞ্জাবি। পৌশিকে ঘিরে রেখেছে মেয়েরা। শেষে আরিবা গিয়ে উদ্ধার করলো তাকে। সবার উদ্দেশ্যে বলল, আমার ভাবির কাছ থেকে সরো সবাই। পৌশিকে নিয়ে বসানো হলো আরাভের সাথে। কিয়াম কিয়াসা মিলে তাকেও ভাবি ডাকলো। পৌশির তো দম বন্ধকর অবস্থা। সবাই মিলে তাকে ভাবি ডাকছে। কি দুষ্টু রে বাবা। শোভা সহ প্রিয়া অবাক হলো ছেলে মেয়েদের কাণ্ড দেখে। এরা তো গিরগিটির মতোই রং বদলায় মুহূর্তে। আরাব মুখ টিপে হাসছে। তার কাছে অবশ্য খারাপ লাগছে না। কাজিন বিয়ে করালে এমনই তো হওয়ার কথা। কিন্তু পরক্ষণে একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। তার বাচ্চারাও তাকে বাপ না ডেকে মামা ডাকছে। ভাবতেই চোখ মুখ কুঁচকে তাকালো পৌশির দিকে। বিড়বিড় করলো, নো, নেভার এভার। পাশে থাকা পৌশি হক চকিয়ে উঠল আরাভের কাণ্ডে। ফিসফিস করে বলল, কি হয়েছে আরাব ভাই? আরাব গড়ছে উঠল। থাপ্পড় মেরে দুগাল লাল করে দেবো বেয়াদব, আরেকবার ভাই ডাকলে। পৌশির মুখে তখন দুষ্টু হাসি। বলল, কেন আরাব ভাই? আমি কি করেছি আরাব ভাই? এমন করছো কেন আরাব ভাই? ও আরাব ভাই। আরাভের চোখ কপালে। তাদের দিকে সজাগ দৃষ্টি সব অতিথির। ফিসফিস করে বললেও আশেপাশের বাকিরা ঠিকই শুনবে এসব। সে চোখ পাকালো। ভরা মজলিসে তার মান সম্মান সব খেয়ে নিবে এই পৌষ মাস। কিন্তু ক্ষুব্ধ হওয়ার পরিবর্তে শান্ত গলায় জবাব দিল, আহারে, এমন বইন কই পাওয়া যায়? আসো বইন, বুকে আসো, তোমাকে কয়েকটা চুমু খাই। মুহূর্তেই মুখের হাসি মিলিয়ে গেল পৌশির। ভ্যাবাচাকা খেলো ভীষণ। আরাভের মুখে তখন বক্র হাসি। দু ঠোঁট গোল করে নিচের এক চোখ বন্ধ করে রেখেছে। আলগোছে উড়ন্ত চুমু খেলো পৌশিকে। সে তো পুরাই বাকরুদ্ধ। কি বেহায়া পুরুষ। আশেপাশের চোখ বোলাতেই নজর পড়ল তার কাজিন গোষ্ঠী তাদের দিকে হা হয়ে আছে। লজ্জায় আড়ষ্ট হলো আরেকবার। সকালের আলো ফুটতেই বেশ হম্বিতম্বি ব্যাপার সবার মাঝে। হলে যেতে হবে, তাই দ্রুত তৈরি হতে আদেশ করলো সবাইকে। ঘড়ির কাঁটায় সকাল 11টা ছুঁই ছুঁই। পৌশিকে তার রুমে সাজানো হচ্ছে। আরাব এক পলক দেখতে চাইল, কিন্তু তার বোনসহ কাজিন গোষ্ঠী দেখতে দিল না তাকে। উল্টো তাকে হলে পাঠিয়ে দিল। আরাব একা হলে যাচ্ছে। সাথে কিয়াম আর পার্থ। সারিফও এসেছে। পৌশির বন্ধু তারা। দোটানের মাঝে সে হলে উপস্থিত হলো। সৌরভ প্রধান ফটকে দাঁড়িয়েছিল। আরাবকে দেখেও সে নিশ্চুপ। আরাব দ্বিধায় ভুগলো কিছু সময়। সৌরভের চোখে চোখ রেখে বলল, ছোট পাপা, তুমি এখনো আমার উপর রেগে আছো? সৌরভের চোখে মুখে তীব্র অসন্তোষ, কিন্তু প্রকাশ করলো না কিছুই। মলির মুখে বলল, না। আরাব হাপিত্তেশ করলো আপন মনে। বলল, আমি জানি তুমি আমাকে ক্ষমা করনি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি সব সত্যি বলতে পারবো না কখনোই। কারণ পৌশি তোমার মেয়ে হলেও সে আমার স্ত্রী। তার কিছু ভুল বা অন্যায় আমি চাইলেই সবার কাছে প্রকাশ করতে পারি না। এটা একান্তই আমাদের ব্যাপার। তবে তোমার মেয়েকে আমি ছেড়ে যাইনি, শুধু সময় দিয়েছিলাম সে যেন বুঝতে পারে আমাকে। এর বাইরে আর কিছু নয়। প্লিজ বোঝার চেষ্টা করো। সৌরভের উদগ্রীব দৃষ্টি। বলল, পৌশি কি ভুল করেছে আমাকে বল। দুঃখিত ছোট পাপা, এটা আমি বলতে পারবো না। তাহলে তুমি বিয়েটা অস্বীকার করেছিলে কেন? আসলে আমি তখন হুঁশে ছিলাম না। ভেবেছিলাম তোমার মেয়ে আমাকে কখনোই ভালোবাসবে না, তাই এই বিয়েটাকে খারিজ করতে চেয়েছিলাম। কিন্তু আমি পরে বুঝতে পেরেছি ছোট পাপা, যেটা আমার নিজের একান্তই ব্যক্তিগত, সেটাকে কখনো এভাবে হাওয়ায় উড়িয়ে দেওয়া উচিত নয়। আমারও কিছু ভুল ছিল। পৌশিকে নিজের মনের কথা জানানো, অন্তত একটা ইতিবাচক কিছু ইঙ্গিত দেওয়ার দরকার ছিল। হয়তো আজ এত দূরত্ব সৃষ্টি হতো না আমাদের মাঝে।
বড্ড বেশি ভুল করেছি ছোট পাপা, সরি, এবারের মতো মাফ করে দাও। সৌরভের চোখে ছলছল। দ্বিতীয়বার কোনো প্রশ্ন না ছুড়ে আলগোছে জড়িয়ে ধরল আরাবকে। ভেজানো গলায় বলে উঠল, আর সত্যিই আমার জামাই বাবাজি বড় হয়ে গেছে। আমি ভুল করিনি একদমই। আমার মেয়ের যোগ্য বর চিনতে একটু ভুল করিনি। আরাবও হাসলো, কিন্তু আপন মনে বিড়বিড় করলো, কিন্তু তোমার মেয়ের শাস্তি এখনো বাকি ছোট পাপা, তার যে ক্ষমা নেই। ফুলের মঞ্চে বসানো হলো আরাব পৌশিকে। সোনালি রঙা শেরওয়ানিতে আরাব বর সেজে বসেছে। পৌশিকে পরানো হয়েছে সোনালি বর্ণের গাউন, সাথে সোনালি বর্ণের বড় ওড়না দিয়ে মাথায় লম্বা ঘোমটা টানানো। পৌশির মুখ ঢাকা সেই লম্বা ঘোমটার আড়ালে। আপ্যায়ন শেষে বর বউ দেখতে এসে পুরাই হতাশ সব অতিথিরা। আরাব সবাইকে কড়া নিষেধ করে দিয়েছে, তার বউ দেখানো যাবে না। মাত্র 30 মিনিট বসতে এসে ফুলের মঞ্চ থেকে পৌশিকে রুমে নিয়ে যেতে পড়ল। সৌরভ প্রিয়া অবাক হলো, তবে অসন্তুষ্ট নয়। এমন সময় দরকার তাদের। অনেক পুরুষ এসে ফিরে যাচ্ছে, বর দেখলেও বউ দেখা হয়নি তাদের। পৌশিককে একা রুমে বসানো হয়েছে, সেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ, কিন্তু কয়েকজন মহিলা ঘুরে ফিরে তাকে দেখছে। ছবি তোলাও নিষেধ করেছে আরাব। তার বউকে অন্যেরা কেন দেখবে? তার ছবিও কেন অন্যের মুঠোফোনে থাকবে? তার নিষেধাজ্ঞার পৌশিক কেমন ভীত হয়ে আছে। তার জন্য আর কি কি নিষেধাজ্ঞা জারি করবে কে জানে। আরিবা ম্যাজেন্টা কালারের লেহেঙ্গা পরিহিত, মাথায় টিকলি, সাথে আছে পাথরের ভারী গহনাদি। তার এমন রূপে মোহিত হলো পার্থ, যেন ওই রূপের আনুলে দগ্ধ হচ্ছে সে। বারবার আর চোখে দেখতে গিয়ে আরিবার সাথে চোখাচোখি হচ্ছে তার। আরিবা নিভৃতেই হাসলো। মানুষের 6টা ইন্দ্রিয় হলেও মেয়েদের 7টা ইন্দ্রিয় হয়। সে বুঝতে পারে পার্থ তাকে পছন্দ করে। সে মুখে হাসি ঝুলিয়ে পার্থের সামনাসামনি দাঁড়ালো, গলা খাকারি দিয়ে বলল, পার্থ ভাইয়া, তুমি কি আমাকে পছন্দ করো? পার্থ স্তব্ধতায় আচ্ছন্ন পুরো, গলা শুকিয়ে কাঠ। আমতা আমতা করে উঠল, না মানে? তুমি আমতা আমতা করছো কেন পার্থ ভাই? আমাকে তোমার পছন্দ নয়? তাহলে বাঁচলাম। আসলে তোমার কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন। কিসের কষ্ট? এই যে এভাবে আমাকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছো, এটা কষ্ট নয়? পার্থ ধরা পড়া চোরের মতো হয়ে গেছে। পোক্ত জবাব দিতে অক্ষম সে। মাথা নিচু করে বলল, শরীর হয়ে আসলে আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। তোমার ভালো লাগা শেষ পার্থ ভাইয়া? পার্থ নিশ্চুপ দাঁড়িয়ে আছে, কি জবাব দিবে এখন? তার এমন নিশ্চুপতার আরিবা বিরক্ত হলো বেশ। তিরিক্ষি মেজাজে বলল, ঠিক আছে, এভাবে হ্যাংলার মতো আমাকে দেখবে না আর। আমার শখের পুরুষ আছে, কিন্তু অলরেডি বুঝছো। পার্থ মাথা নাড়িয়ে সায় জানালো। আরিবা হনহনিয়ে চলে যেতেই সে নিচের বুকের বাঁ পাশে হাত চেপে ধরল। বিরহীর অনলে পুড়ছে যে হিয়া, কিন্তু নেভানোর জল বুঝি নেই কোথাও। ভারাক্রান্ত মন তার নিশ্চুপ দেখতে লাগলো তার নিকৃত যতনে রাখা প্রেয়সীর প্রস্থান। সে হাসলো, সে হাসিতে তৃপ্ততা নেই, ছিল না পাওয়ার অপূর্ণতা। দরজার চৌকাঠে সারিবদ্ধ কাজিনের ঝাঁক। আরিবার হাতে কাছে, কিয়াসার হাতে ফুলের থালা, এবং পূর্ণি ও কিয়াম মিলে ফিতা ধরে রেখেছে। জুবাব জাবিরের হাতে আবার ফুলের থালা। তারা দু ভাই মিলে ফুল বর্ষণ করবে তাদেরকে। আরাব অবাক হলো না, এটা তো হওয়ারই ছিল। তার মুষ্টিতে আবদ্ধ আছে পৌশির হাত, ঘোমটা তখনও তোলা হয়নি। তারা দুজনেই দাঁড়াতে কিয়াসা নিজের ফুলের থালা এগিয়ে দিল। আরাবকে বলে ওঠে। আরাব নিঃসংকোচে একটা চিরকুট উঠালো, তাতে লেখা 50,550। সে ভ্রু কুচকালো, বলে উঠল, 50,000 বুঝলাম, কিন্তু আবার 550 কেন? পূর্ণি চেঁচিয়ে উঠল, আরে দুলাভাই, এত কৈফিয়ত চাইছো কেন? জলদি টাকা দিয়ে বিদায় করো আমাদের, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে আমাদের। আরাব আপন মনে বের করলো, মনে হচ্ছে তার থেকে এদের তারা বেশি। নিজের পকেট হাতড়ে দেখে 1 টাকা তার পকেটে নেই। হতাশ হলো সে, চোখ মুখে তীব্র অস্বস্তি। বলল, পকেটে এত টাকা তো এখন নেই, সকালে দিলে হবে। আরিবা প্রতিবাদ করে উঠল, অসম্ভব, টাকা দিয়ে তারপর বউ নিয়ে যাবে, নয়তো বউ পাবে না।
আরাব বোনের আচরণে চারপোনায় অবাক। এই জন্যই লোকে বলে ঘরের শত্রু বিভীষণ। সে মুঠোফোন চেপে গৌরবকে কল দিল, বলল, পাপা কিছু টাকা ধার দাও তো, তোমার মেয়ে আমার বউ নিয়ে টানাটানি করছে, টাকা না দিলে বউ দেবে না বলেছে। গৌরব বেশ মজাই পেল, হেসে উঠল মুখ টিপে। তবে হাসির শব্দ আরাবের কানে পৌঁছালো না। সে কিছু সময় বাদে গৌরব টাকা পাঠালো একজন বাচ্চা ছেলের কাছে। ফুলের থালায় টাকা রাখতে আরিবা ছৌ মেরে নিচের কাছে নিয়ে নিল। বাকিদের বলল, বর বউকে ফুল বর্ষণ করো সবাই। তারপর ভাইয়ের হাতে কাছি দিয়ে বলল, এবার ফিতা কেটে ভেতরে প্রবেশ করুন তো দুলাভাই। দু চোখে বিস্ময়ে আরাভের নিচের বনি তাকে দুলাভাই ডাকছে। ভাবা যায় সে পৌশিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো, কিন্তু ভেতরে এসে তার চক্ষু ছানা বড়া। চারপাশে চোখ বোলাতে নজরে এলো শুধু ফুল আর ফুল। ফুলের গন্ধে মৌ মৌ করছে তার রুম। বোনের প্রতি সদ্য জন্ম নেওয়া আক্রোশ মুহূর্তেই গায়েব হয়ে গেল ফুল দিয়ে রুমের এত সাজসজ্জা দেখে। মুহূর্তেই আসলেই তার বোন জিনিয়াস। মনে মনে ধন্যবাদ দিল, কিন্তু মুখ ফুটে বলা হয়নি তার। আরিবা রুমে এসে পৌষের ঘোমটার ভিতরে মুখ রেখে বলল, ভাবি শুভরাত্রি। জলদি আমাদের জন্য একটা দুষ্ট মিষ্টি বাবুসোনা তো, আর ওয়েট করতে পারছি না। পৌষি ভ্যাবাচাকা খেলো মুহূর্তেই। তার শাশুড়িও তখন জনসম্মুখে তার কাছে এই আবদার করেছে, আমাদের খেলার সাথে চাই। বৌমা শাশুড়ির এই আবদার পূরণ করবে, কিন্তু সে হাঁসফাঁস করলো। কি আজব জ্বালা! ঘোমটার আড়ালে থাকায় আরাভের মুখ দেখা হয়নি ভাগ্যিস, নয়তো এখন চোখ মেলাতে কিভাবে? আরিবা বজ্র বেগে এসে আবার বজ্র বেগে ছুটে চলে গেল। পৌষি এখনো ঠায় দাঁড়িয়ে আছে। সে কি করবে কিছু ভেবে পেল না। আরাব গিয়ে দরজা বন্ধ করলো। তার বোন আর কাজিন গোষ্ঠী সব আজ মিলেমিশে একাকার। কখন ঘাপটি মেরে বসে থাকে কে জানে, তাই দ্রুত দরজা বন্ধ করলো। পৌষিকে হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসালো। ঘোমটা না তুলে নিচেই ঘোমটার ভিতরে মুখ রাখলো। দেখলো লজ্জায় লাল হয়ে যাওয়া তার লাল টুকটুকে বউকে। সে হাসলো। পৌষের নাকের টকায় আলতো করে চুমু খেলো। তখন আবেশে চোখ বন্ধ করে নিল পৌষি। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল তার তনু মনে। কি এক মধুর যাতনা! আরাব পৌষের ঘোমটায় ঢাকা মুখটা উন্মুক্ত করে দিল। লজ্জায় মাথা নিচু করে রেখেছে সে। আরাব আরো নিকটবর্তী হলো তার। সে তখন দু হাত কচলানোতে ব্যস্ত। সহসায় তার কর্ণকুহরে হলো আরাবের নিঃশাক্ত বুলি। অপূর্ব, এই রমণীকে স্বাগতম আরাভের জীবনে আসার জন্য। একবার চোখ তুলে তাকাবেন আমার দিকে, আপনার চোখের মায়ায় অবগাহন করব। সেখানে আজকে রাতের জন্য বিশেষ কী রেখেছেন তা দেখতে চাই। পৌষি চোখ তুলল না, মুখ থেকে কোনো জবাব এলো তার। আরাব অদ্ভুত এক কাজ করলো তখন। তার গায়ের গহনা খুলে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, সময় কিন্তু 10 মিনিট মাত্র। সে যেন আবারও অবাকের চরম সীমায়। এত কম সময়, এত তাড়া কিসের এই লোকের? সে বুঝে পায় না। ওয়াশরুম গিয়ে পাক্কা 30 মিনিট ব্যয় করেছে সে। আরাব কিছুই বলল না, শান্ত স্বরে বলল, এসেছো তাহলে। তারপর নিজে ফ্রেশ হতে গেল। পৌষি চুপচাপ চেয়ারে বসে আছে। বিছানার দিকে তাকাতেই অস্থির লাগছে। পায়ের পাতাও অদ্ভুতভাবে কাঁপছে তার। বুকের মাঝে ধুকপুক যেন থামছেই না। দাঁত দিয়ে নিচের হাতের আঙুল কামড়ে আছে। হাঁসফাঁস করতে করতে সে শেষ। অথচ মাত্র 5 মিনিট বাদে আরাব বের হয়ে এলো ওয়াশরুম থেকে। পৌষির অস্থিরতা আরো দ্বিগুণ বাড়ল। এত জলদি আরব চলে এসেছে দেখে। আরব পৌষির অস্থিরতা দেখেও না দেখার ভান করলো। বলল, চলো ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। পৌষি চটজলদি বলল, ঘুমাবো না, চলো না আরাব ভাই, আমরা গল্প করি। আরব নিভৃতেই হাসলো বোধহয়। মাথা নাড়িয়ে সায় জানালো। ওকে চলো, কিন্তু গল্প কোথায় করবে? পৌষি জবাব দিল দ্রুতই বারান্দায়। আরব বারান্দায় গিয়ে ঝুলন্ত দোলনায় গিয়ে বসলো। বাইরের কনকনে ঠান্ডা, ফেব্রুয়ারির শেষের দিকে এখন, কিন্তু প্রকৃতি তার শীতলতা কমায়নি একটুও। সে বসতেই পৌষিও তার পাশে গিয়ে কাছুমাছু হয়ে বসলো।
কি গল্প করবে তখন তাই ভাবছে। গায়ে তার শীতের মোটা চাদর চড়ানো। আরাব ফের হাসলো, কিন্তু সে হাসি পৌষির নজরে এলো না। সে পৌষিকে কাছে টেনে নিচে 2 পায়ের খালি জায়গায় বসালো। তার গায়ের চাদর খুলে নিচের গায়ে জড়িয়ে নিল সে। হুট করে এমন হয় পুরো হতভম্ব পৌষি, তবু নিজেকে সান্ত্বনা দিল। এই আর এমন কি, কিন্তু কিছু মুহূর্ত যেতেই বুঝলো আরাবের আসল উদ্দেশ্য কি। জেকের মতো নিচের গায়ের সাথে লেপ্টে ধরে রেখেছে। বলিষ্ঠ হাতের ছোঁয়া যেন গাঢ় থেকে আরো গাঢ় হচ্ছে তার বদন জুড়ে। সাথে ওষ্ঠাদ্বয়ের প্রগাঢ় ছোঁয়া তার গ্রীবাদেশে একক রাজত্ব করে যাচ্ছে ক্রমাগত।